গুগল ক্লাসরুমে পেয়েছো? ইনস্টলেশনে দেখো স্লাইড নাম্বার 16 এত অব্দি করিয়েছিলাম। হ্যাঁ ম্যাম, পেয়েছি। আচ্ছা, আজ রিমেনিং পার্টটা কমপ্লিট করে দিচ্ছি তাহলে। আমি এখানে স্ক্রিন শেয়ার করতে পারছি না, আমার অপশনটা হাইলাইট হচ্ছে না। ঠিক আছে, তোমরা দেখো ওখান থেকে জাস্ট ফলো করো। ঠিক আছে, ক্লাসরুমের পিডিএফ থেকে ফলো করো। সবাই জয়েন করুক। বাকিরা যারা পরে জয়েন করলে তাদেরকে বলছি যে ওই গুগল ক্লাসরুমে যে নোটসটা আছে ইনস্টলেশনে সেটা ফলো করো। আমার এখান থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে না কোনো কারণে, ওটা ডিসেবল হয়ে আছে। স্লাইড নাম্বার 16 এর পর থেকে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সোমা, নয়ন, নয়ন, দেবত্র, চঞ্চল, সুবীর, উদয়, আর কে আছে, অয়ন রায়, রোহন আর প্রদীপ। ঠিক আছে, আচ্ছা দেখো স্লাইড নাম্বার 16 এর পর থেকে। Use of various devices and tools in loading and unloading, lifting, carrying heavy equipment. মানে বেসিক্যালি কি কি ডিভাইস আর টুল ইউজ করা হয় লিফটিং বা মানে হেভি কোনো লোড লিফট করার জন্য বা হেভি কোনো ইকুইপমেন্ট লিফট করার জন্য, ক্যারি করার জন্য যে ডিভাইস বা টুলগুলো ব্যবহার করা হয় সেইগুলোর কিছু নাম আমরা ডিসকাস করব। ঠিক আছে, ফার্স্টের যেটা আছে সেটা হচ্ছে ফর্ক লিফট। ফর্কলিফট বলতে কি বোঝাচ্ছে? ফর্কলিফট হচ্ছে the forklift or lift truck is a powered industrial truck used for heavy lifting and transporting materials and goods. These trucks are available in many variation and load capacities. Typical forklift trucks have a load capacity between 1 to 5 tons. However, larger machines which have up to 50 tons lift capacity are used for lifting heavier loads. তাহলে কি বলছি যে ফর্কলিফট বা লিফট ট্রাকও বলা হয়, আরেকটা নামে লিফট ট্রাকও বলা হয়। তাহলে একটা পাওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রাক যেটা বেসিক্যালি আমার হেভি কোনো ইকুইপমেন্ট বা হেভি কোনো লোড যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রান্সপোর্ট করার জন্য লাগে, যেখান থেকে মেটেরিয়ালগুলোকে আমরা স্টোর করে রাখি অ্যান্ড সেগুলোকে একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সপোর্ট করার জন্য লাগে, তখন সেগুলো লিফট করে কে মুভমেন্ট করায় সেটা হচ্ছে এটা ট্রাকের মাধ্যমে আমরা ট্রান্সপোর্টটা করাচ্ছি, যেটাকে আমরা বলছি লিফট ট্রাক। তো অনেক রকম ভ্যারিয়েশনে আর অনেক রকম লোড ক্যাপাসিটি ভ্যারিয়েশনে এগুলো অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, আর বেসিক্যালি একটা লোড মানে লিফট ট্রাকের যে লোড ক্যাপাসিটি সেটা ভ্যারি করে কতটা রেঞ্জে, 1 to 5 tons. However, larger machines which have up to 50 tons lift 5 ton ক্যাপাসিটি। লার্জার মেশিন ধরো যেগুলো ট্রান্সপোর্ট করতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেগুলো অন্তত একটা ট্রাক 50 টনস অব্দি ম্যাক্সিমাম ওয়েট ক্যারি করতে পারে। সেই লার্জার মেশিনের যদি 50 টনস ওয়েট হয় তো ততটা অব্দি লার্জ ক্যাপাসিটি ধরে রাখার বা ক্যারি করার ক্ষমতায় এটা লার্জ ট্রাকগুলোর হয়। ঠিক আছে, অ্যান্ড ইউজড ফর লিফটিং হেভিয়ার লোডস, বেশি হেভি লোড যেগুলো 50 টনের সেইগুলো
আমরা এই ফোর্কলিফটের মাধ্যমে ট্রান্সপোর্ট করতে পারি। These trucks can be powered by either diesel, gasoline, propane or battery electric. মানে বেসিক্যালি ডিজেল, গ্যাসোলিন দিয়ে আমরা এই ট্রাকগুলোকে আমরা পাওয়ার আপ করতে পারি, বা বেসিক্যালি ব্যাটারি ইলেকট্রিক ওয়েতে চার্জ আপ করেও এইগুলো আমরা চালাতে পারি। There are different attachments that can be used on this truck to increase its functionality. মানে আরো অনেক ভ্যারাইটি রকম অ্যাটাচমেন্ট বা ফিচার অ্যাভেলেবল থাকে যেটা ওই ট্রাকের সাথে যুক্ত থাকে। তো যদি কোনো রকম মনে হয় যে কিছু ফাংশনালিটি চেঞ্জ করতে হবে ট্রাকের, কিছু আরেকটু স্পেসিফিকেশন বা ধরো কোনো রকম ভ্যারিয়েশন লাগছে বা কমাতে বা বাড়াতে হচ্ছে লোড ক্যাপাসিটি বা কিছু, তো সেই সব টাইপের অ্যাপ্লিকেশন ওই ট্রাকের মধ্যে থাকে, তো সেইগুলোকে আমরা চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সেই জন্য বলছে দের আর ডিফারেন্ট অ্যাটাচমেন্টস দ্যাট ক্যান বি ইউজড অন দিস ট্রাক টু ইনক্রিজ দিস ফাংশনালিটি। তো ফোরক্লিফট নিয়ে কোনো রকম বুঝতে অসুবিধা? ম্যাম বলছিলাম এখানে যে অ্যাজ পার আইএসএ 900-1902, এটা কি জন্য লেখা থাকে ম্যাম? এই যে আমি একটা বলেছিলাম মনে আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, ঠিক আছে, এক একটা মেশিন যখন আমরা ম্যানুফ্যাকচার করি, ঠিক আছে, সেই মেশিন এবার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু কিছু স্পেসিফিকেশন থাকে যেটার উপর বেস করে মেশিনটাকে তৈরি করতে হয়। কিছু কিছু ফিচার্স বা অ্যাপ্লিকেশন যেগুলো থাকে, ঠিক আছে, যে প্যারামিটার বা যেই ভ্যালুগুলো বা যে ডেটাগুলো ইউজ করা হবে, তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু চার্ট ডায়াগ্রাম থাকে যেখানে বলা থাকে যে এরকম মেশিন যদি বানানো হয় বা ম্যানুফ্যাকচার করা হয়, তাহলে পার্টিকুলার এই এই ফিচারগুলো আর এই এই ডেটাগুলো যেন ক্যারি আউট করা হয় থ্রু আউট। ঠিক আছে, তো সেই জন্যই বলছি যে রোটেটিং মেশিনের ক্ষেত্রে যখন ইনস্টল করব, রোটেটিং মেশিনের জন্য IS 900-1992 এই রেগুলেশনের মধ্যে রোটেটিং মেশিনের ব্যাপারে অনেক ফিচার্স লেখা থাকে বা অনেক রকম প্যারামিটার্স আর ডেটা অ্যাভেলেবল আছে যেগুলোর উপর বেস করে রোটেশন অফ মেশিন বা ইনস্টলেশন অফ রোটেটিং মেশিনের ব্যাপারে যে ফিচার্সগুলো আছে সেগুলোর উপর বেস করে এই জিনিসগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, সেই জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দেখো, রেগুলেশনও যখন আমরা পড়েছিলাম সেখানেও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে অনেকগুলো ফ্যাক্টস ছিল, রুল নাম্বার 33, 34। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বেসিসে যে কোনো ইকুইপমেন্ট বা মেশিনকে যে আমরা ইনস্টল করছি বা ম্যানুফ্যাকচার করছি, তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের অনেকগুলো ডেটা ফলো আপ করতে হয়। ঠিক আছে। ম্যাম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফরক্লিফট নিয়ে কোনো ডাউট নেই, তাহলে তাহলে নেক্সট যাচ্ছি আমরা ক্রেনে। আচ্ছা, ক্রেন বলতে তোমরা সবাই জানো, ক্রেন বলতে কি বুঝি আমরা? ক্রেন বলতে কি বুঝি? এক জায়গা থেকে আরেক জায়গায় লোড ট্রান্সফার করতে যে জিনিসটা কাজে লাগে ওটাই। ক্রেনের ডেসক্রিপশনটা কিরকম দেখতে, কিরকম হয় ক্রেন? আচ্ছা দাঁড়া বলছি, তাহলে হচ্ছে ক্রেন হচ্ছে বেসিক্যালি একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ যেটা আমরা পাই ক্রেনের ক্ষেত্রে, যে যে হুকটা থাকে সেটা একটা মেকানিক্যাল ডিভাইস হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তো জেনারেলি আমরা হেভি লোড, যেটা তুমি বললে আলাঙ্গীর, যে হেভি লোড ক্যারি করার জন্য আমরা বেসিক্যালি ক্রেনকে ইউজ করা থাকে। তো ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতেও লোড মানে লোড বা মেশিন ক্যারি করার জন্য আমরা ক্রেনকে ব্যবহার করে থাকি। তো এখানে কি হচ্ছে, আমরা যখন যখন কনস্ট্রাকশন করছি বা বিল্ডিং এ বোল্ডার বা ডিফারেন্ট মুভিং পার্টস যখন আমাদের মনে হচ্ছে ট্রান্সপোর্ট করা দরকার, তো সেখানেও আমরা ক্রেন ব্যবহার করে থাকি। তো নট অনলি ফর ইন্ডাস্ট্রি পারপাস বা এমনি হাউস কনস্ট্রাকশন বা সাইট কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ক্রেনকে ব্যবহার করে থাকি। তো বেসিক্যালি কি বলছে যে cranes exist in a number of varieties and forms and each are tailor made for a specific use। মানে পার্টিকুলার ক্রেনের এক একটা ভ্যারাইটি, যে কোনটা আমার সাইট কনস্ট্রাকশনের জন্য ইউজ হবে, কোনটা ইন্ডাস্ট্রির ভিতর ইউজ হবে। নট অনলি টু ডু দিস ক্রেনস ভ্যারি ইন দেয়ার ইউজেস, দে ভ্যারি ইন সাইজেস অ্যাজ ওয়েল। তার মানে হচ্ছে কতটা লোড সে ক্যারি করতে পারে, সাইজ আমরা ভ্যারাইটি সাইজের ম্যানুফ্যাকচার করি। The smallest being used inside workshops to the tallest tower cranes being used for construction high buildings। তাহলে হচ্ছে বেসিক্যালি যে ওয়ার্কশপ বা ছোট কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ওয়ার্কশপে আমরা ছোট সাইজের ক্রেনকে ব্যবহার করব, আর যদি বড় কোনো বিল্ডিং বা সাইট কনস্ট্রাকশনে আমরা যাই তাহলে সেখানে লং সাইজ বা বড় সাইজের ক্রেনকে আমরা ইউজ করছি। নেক্সট হচ্ছে
টেলি হ্যান্ডলার্স আলমগীর, আমরা দেখবে ওই গুগল ক্লাসরুমে যে ইনস্টলেশন নোটসটা আছে সেখানে আমি স্লাইড নাম্বার 17 আছে, ঠিক আছে? 17 পর দেখো ইউজ অফ ভ্যারিয়াস টুলস অ্যান্ড ডিভাইসেস যেটা আছে সেখান থেকে করাচ্ছি। তুমি একটু পরে জয়েন করেছো বলে হয়তো মিস আউট করে গেছো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে লাস্ট টেলিহ্যান্ডলার্স। টেলিহ্যান্ডলার কাকে বলছি? আর টেলিস্কোপিক হ্যান্ডলার or a telehandler is similar in appearance to a forklift. However, it uses resemble a crane more. It has an increased versatility due to a single telescopic boom that can extend forward and upward from the vehicle. One the end of the bottom, one the end of the boom, the operator can attach several attachments like bucket, forks, or even lift a table. The most common attachment used for telehandler is pallet forks. These pallet forks help to move loads from one place to another that are unreachable for a conventional forklift. তো বেসিক্যালি আমি যদি একটা অ্যাডভান্সড ফোর্কলিফট তৈরি করি সেটাকে বলছি টেলিস্কোপিক বা টেলিহ্যান্ডলার। তো এক্সট্রা কি থাকছে, ফোর্কলিফট যদি আমি একটা ফোর্কলিফটের সাথে যদি আমাদের টেলিস্কোপকে অ্যাটাচ করে দিই, যেটা অনেকটা দূর অবধি আমার দেখতে পাচ্ছি যে সাইটে কি আছে, তো সেটাকে আমরা বলছি টেলিহ্যান্ডলার। তো বেসিক্যালি এই টেলিস্কোপিক যে হ্যান্ডেলটা থাকছে, টেলিস্কোপ যে হ্যান্ডেলটা থাকছে সেটা এক্সটেন্ড করা যাচ্ছে, ঠিক আছে? অনেক দূর অবধি দেখতে গেলে জিনিসটাকে এক্সটেন্ড করা যাচ্ছে, ঠিক আছে? তো সেটা কিরকম ভাবে মুভমেন্ট হয়, আইদার ফরওয়ার্ড আপওয়ার্ড ফ্রম দ্য ভেহিকল। তো উপরের দিকেও মুভ করতে পারে, পিছনের দিকেও মুভ করতে পারছে। তো এটা একদম মানে ভীষণ অ্যাডজাস্টেবল একটা ফর্ম অফ এক্সটেনশন, ঠিক আছে, ফরক্লিফটের। তাহলে the end of the boom operator can attach several attachments. তাহলে একটা অ্যাটাচমেন্ট দিয়ে আমরা কি করতে পারি, যে বাকেট বা কোনো রকম ফর্ক বা লিফট টেবিল যদি কিছু আমাদের দরকার পড়ে সেগুলোকে আমরা এটা দিয়ে এটার মাধ্যমে তুলতে পারছি লোড। আরেকটা হচ্ছে দ্য মোস্ট কমন অ্যাটাচমেন্ট ইউজড ফর টেলিহ্যান্ডলার ইজ প্যালেট ফর্ক। প্যালেট ফর্ক যদি আমাদের তুলতে হয় তো সেটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি টেলিহ্যান্ডলার ব্যবহার করে থাকছি। তাহলে এইটা চলে যাচ্ছে আমাদের তিনটে টাইপ অফ রোটেটিং মেশিন, তিনটে টাইপের রোটেটিং মেশিনের টুলস আর ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই যদি কোয়েশ্চেন আসে কখনো যে টেলিহ্যান্ড টুলস আর ডিভাইস কি কি রোটেটিং মেশিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন এই তিনটে পয়েন্ট মানে এই তিনটে নোটগুলো লিখে নেবে। একটা হচ্ছে তোমাদের ফর্কলিফট, একটা ক্রেন, একটা হচ্ছে টেলিহ্যান্ডলার। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেথড অফ ড্রাইং আউট অফ মেশিন। মেথড অফ ড্রাইং আউট অফ মেশিন, তাহলে মেশিন ইজ ডিসকানেক্টেড ফ্রম পাওয়ার সোর্সেস অ্যাজ ডিসম্যান্টেলড। তাহলে যখন আমি মেশিন সারাদিন কাজ করার পর মেশিনটাকে থেকে যখন আমি ড্রাই আউট করব, তখন কিরকম প্রসিডিওরে ড্রাই আউট করব? ফার্স্টে হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই থেকে মেশিনটাকে ফার্স্টে ডিসকানেক্ট করছি। যত রকম ডিপোজিট হচ্ছে মানে যখন মেশিনটা চালু হচ্ছে তখন অনেক রকম ভাবে কোন রকম ডিপোজিট হচ্ছে। সাপোজ যখন চলছে তখন মানে ডাস্ট পার্টিকেল যেগুলো আমাদের এয়ারে আছে সেগুলো কিছু পরিমাণে ডিপোজিট হচ্ছে। মানে জেনারেলি কোনো জিনিস যদি এক্সপোজ থাকে আমাদের এয়ারে তখন দেখবে ডাস্ট পার্টিকেলস জমতে থাকে। তো তারপর তার ফলে কি হচ্ছে যে মেশিনের মধ্যে যেরকম কোনো রকম যে মেশিন অন্য একটা মেশিনকে সাপোজ চালাচ্ছে বা যে মেশিনে যেই পারপাসে ইউজ করা হচ্ছে, যত রকম ডিপোজিট বা নোংরা যে জিনিসগুলো ডার্ট মেটেরিয়াল যেগুলো ডিপোজিট হচ্ছে মেশিনের গায়ে, সেগুলোকে আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে আগে ক্লিন করছি, ঠিক আছে? ইফ ডিপোজিটেড উইথ অয়েলি বিলজ ওয়াটার ওয়াশ আউট উইথ ইলেকট্রো ক্লিনার। মানে যদি কোনো অয়েলি নেচারের কিছু ডিপোজিট হয়, ঠিক আছে, কোনো লুব্রিকেটিং অয়েল যেগুলো আমরা মেশিনের মানে গায়ে গায়ে ব্যবহার করে থাকি, তো সেইগুলোর গায়ে যদি আমরা মানে সেইগুলোর গায়ে তো ময়লা জমতে থাকে, তো সেই জন্য জায়গাটা একটা স্টিকি অয়েলি নেচারের একটা ডিপোজিট লেয়ার পড়ে যায়, লেয়ারের ডিপোজিশন হয়। তো তখন সেইগুলোকে ওয়াশ আউট করার জন্য আমরা কি ব্যবহার করি? ইলেকট্রো ক্লিনার। তো should be heated with lamp and enclosed or cover up with to retain the। আর হিটটা যাতে পুরোটা থাকে সাস্টেন করে মেশিনের মধ্যে, যে এই যে ধুলাম যে ফ্রেশ ওয়াটার দিয়ে যে ধোয়ার পর তো এবার জিনিসটাকে শুকোতে হবে। তো এবার শুকানোর জন্য আমি কি করছি, একটা ল্যাম্পের মাধ্যমে পুরো মেশিনটাকে আমি হিট আপ করলাম। হিট আপ করার পর যাতে হিটটা সাস্টেন করে সেজন্য আমি ওটাকে কভার আপ করে দিচ্ছি, মানে ওটাকে ঢেকে দিচ্ছি, একটা কোনো এনক্লোজারের মাধ্যমে ঢেকে দিলাম যাতে
হিটটা বেরিয়ে না যায়, তবে শুকনোটা খুব ফাস্ট হবে। ময়েশ্চার শুড বি এসকেপড বাই লিফটিং দ্য কভার কন্টিনিউয়াসলি অর পিরিয়ডিক্যালি। ভিতরে যাতে কোনো রকম ময়েশ্চার না জমে সেটা আমাকে দেখতে হবে, তার জন্য মাঝে মাঝেই আমাকে কভারটাও বারবার ওপেন করে করে দেখতে হবে পিরিয়ডিক্যালি যে জিনিসটা শুকোচ্ছে কিনা, যাতে ময়েশ্চার না জমে যায়। হটেস্ট পার্ট অফ দ্য মেশিন শ্যাল নট এক্সিড 90°C while হিটিং। তাহলে মেশিনের যে পার্টটা খুব তাড়াতাড়ি হিট আপ হয়, ঠিক আছে, তো সেইটা যাতে তাড়াতাড়ি মানে সেটা যাতে 90°C এর বেশি না চলে যায় যখন আমি ল্যাম্প দিয়ে হিট করছি মেশিনটাকে, তো সেটা যাতে 90° ক্রস না করে সেটা যেন আমাদের পয়েন্টে থাকে, নোটেড, মানে এটা পয়েন্ট টু বি নোটেড। IR readings and temperatures taken regularly until constant value reach about 1 mega ohms। তাহলে হচ্ছে ইনফ্রারেড রিডিং বা টেম্পারেচার রিডিং যেগুলো মেশিনের প্যারামিটারের মধ্যে পড়ে, পার্টিকুলার ওই মেশিনটা যে রেটেড টেম্পারেচার বা টেম্পারেচারে কাজ করা উচিত, তো সেগুলো আমরা এভরিডে নোট ডাউন করব। তো কতক্ষণ অবধি, আনটিল কনস্ট্যান্ট ভ্যালু রিচ অ্যাবাউট 1 মেগা ওহম। তো 1 মেগা ওহম অবধি মিটার রিডিং এ যদি আমার না আসে ততক্ষণ অবধি আমি টেম্পারেচার আর আইআর রিডিং চেক করতে থাকবো। দেন স্প্রে দ্য মেশিন উইথ ইনসুলেশন ভার্নিশ। তাহলে মেশিন থেকে তারপর কি করা হচ্ছে নেক্সট প্রসিডিওরে আমরা একটা ইনসুলেশন ভ্যানিশ দিয়ে আমরা জিনিসটাকে স্প্রে করে দিচ্ছি। অ্যাসেম্বল অ্যান্ড আউট ইন সার্ভিস উইথ লো লোড ইজ ইফ পসিবল। তাহলে সার্ভিসিং এর জন্য যদি কোনো রকম পার্টস যদি খারাপ হয়ে থাকে বা যদি লেস ফাংশন করে, তাহলে সেইগুলো আমাদের দেখার জন্য আমরা কি করছি, যে লো লোড অ্যাপ্লাই করে আমরা মেশিনে দেখছি যে মেশিনটা প্রপারলি চালু হচ্ছে কিনা বা লোডটাকে প্রপারলি মানে হ্যান্ডেল করতে পারছে কিনা, মানে লোডটা চাপানোর পর মেশিনে মানে সেই লোডটাকে মেশিন হ্যান্ডেল করতে পারছে কিনা, সেই ক্যাপাসিটির লো লোডের ক্যাপাসিটিটা বিয়ার করতে পারছে কিনা সেটা একবার ইন্সপেক্ট করে নিচ্ছি। নেক্সট কি হচ্ছে, কানেকশন বক্স কন্টেন্স আ সার্কিট ব্রেকার অর আইসোলেটিং সুইচ উইথ ফিউজেস। মানে কানেকশন বক্স যেগুলো আছে, যেখানে ওয়ারিং যেখানে থাকে, যে পার্টগুলোতে কানেক্ট করা হয় আরেকটা মেশিনের সাথে সেই মেশিনের, তো সেখানে একটা কি থাকে, সার্কিট ব্রেকার থাকে বা আইসোলেটিং সুইচ থাকে। তো সেখানে চেক করে নিচ্ছি যে ফিউজ যে পার্টসগুলো আছে বা সার্কিট ব্রেকার যে পার্টগুলো আছে সেই কানেকশন বক্সগুলো প্রপারলি ফাংশন করছে কিনা, কারণ আমি মেশিনটাকে যখন ধুচ্ছি যদি কোনো রকম ভাবে জল ঢুকে যায় ভিতরে, তাহলে সেই পার্টসগুলো খারাপ হয়ে যেতে পারে। প্রোভাইডেড ফুল ইনফরমেশন অফ সাপ্লাই সিস্টেম, নর্মাল শিপ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ফর এসি কারেন্ট। তাহলে প্রোভাইডেড ফুল ইনফরমেশন অফ সাপ্লাই সিস্টেম বলতে নর্মাল শিপ ভোল্টেজ বলতে রেটেড ভোল্টেজ বোঝাচ্ছে। তাহলে নর্মাল ফুল ইনফরমেশন অনুযায়ী যে আমাদের ডেটা প্রোভাইডেড আছে, যে স্পেসিফিকেশন আছে মেশিনের রেটেড ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি ফর এসি সাপ্লাই বা এসি কারেন্টের জন্য, সেটা যেন প্রপারলি কাজ করে। মেন সুইচবোর্ড মাস্ট বি প্রোভাইডেড উইথ আ লিঙ্ক সুইচ অর আ সার্কিট ব্রেকার, ভোল্টমিটার, অ্যামিটার অ্যান্ড অ্যান ইন্ডিকেটর টু শো দ্যাট দ্য কেবল ইজ এনার্জাইজড। তাহলে একটা মেন সুইচ বোর্ডের সাথে একটা লিঙ্ক করা থাকবে, ঠিক আছে, কার সাথে কিরকম ভাবে একটা মানে লিঙ্ক সুইচ থাকবে বা একটা সার্কিট ব্রেকার থাকবে, ভোল্টমিটার অ্যামিটার কিছু একটা থাকবে বা একটা ইন্ডিকেটর থাকবে, যেটা কি শো করবে বা যেটা ব্লিঙ্ক করে কিছু একটা শো করবে যে কেবল যেটা দিয়ে আমার মেশিনটা কানেক্ট করা আছে সেটা যে এনার্জাইজ হচ্ছে, মানে পাওয়ার সাপ্লাইটা যে মেশিনে ঢুকছে সেটার জন্য একটা ইন্ডিকেটর কানেক্ট করা থাকছে মেন সুইচ আর মেশিনটার মাঝখানে। তো সেটা আমার জ্বললে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কেবিলটা প্রপারলি কাজ করছে আর মেশিনটা এনার্জাইজ হচ্ছে বা মেশিনে আমার সাপ্লাইটা ঢুকছে। For three-phase supply with earth neutral and earthing terminal must be provided for connecting the hull to source side। মানে হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই এর ক্ষেত্রে আমার নিউট্রাল বা আর্থিং টার্মিনাল যেগুলো থাকছে সেটা যেন মানে অবশ্যই প্রপারলি কানেক্ট করা থাকে। ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর is necessary to ensure correct connection। তাহলে একটা ফেজ এই যে এবার যে থ্রি ফেজ বা ফেজ যখন বেড়ে যাচ্ছে আমার থ্রি ফেজ সাপ্লাই এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ফেজ গুলো প্রপারলি কাজ করছে কিনা, সাপ্লাই পাচ্ছে কিনা মেশিনটা সেটা চেক করার জন্য প্রত্যেকটা ফেজে একটা করে সিকোয়েন্স ইন্ডিকেটর লাগানো হয়, যে আমার কারেক্ট কানেকশন হয়েছে কিনা, তাহলেই আমার ওই ফেজটা প্রপারলি মেশিনের সাথে সাপ্লাই মানে কানেক্ট হলে তবেই আমার সাপ্লাইটা পার্টিকুলার ওই ফেজের থ্রুতে কারেন্টটা আমার মেশিনে সাপ্লাই হবে।
তো যদি কোনো রকম সার্কিট কানেকশনে ভুল থাকে তাহলে তো ফেজ থেকে বা মেন সুইচ থেকে তো আমার পাওয়ার সাপ্লাই এসে মেশিনে পৌঁছবে না, সেই জন্য আমি একটা সিকোয়েন্স ইন্ডিকেটর আমি প্রত্যেকটা ফেজে লাগিয়ে দিচ্ছি, যেটা আমার কি ইন্ডিকেট করছে যে হ্যাঁ যে আমার যদি কানেকশন ঠিক থাকে একটা ফেজ থেকে আমার যখন কারেন্ট পাস হবে আমার ওই মেশিনে পার্টিকুলারলি, তখন আমার এই আলোটা জ্বলবে বা ইন্ডিকেটরের আলোটা জ্বলে উঠবে। means shall be provided for checking polarity and terminals should be labeled। আরেকটা কি বলছে, মেশিনে যেগুলো টার্মিনাল গুলো, যতগুলো টার্মিনাল আছে ঠিক আছে, প্লাস মাইনাস যা যা টার্মিনাল আছে সেগুলো প্রপারলি লেবেলিং করা থাকবে, যে এটা নিউট্রাল পয়েন্ট, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে যখন কানেকশন হবে কানেকশন করতে খুব সুবিধা হবে। তোমরা দেখবে যে ল্যাবের ক্ষেত্রেও দেখবে অনেক জায়গায় আমরা প্লাস মাইনাস কিছু কিছু জায়গায় লিখে থাকি, তো বা কোনো রকম কালারিং দিয়ে ইন্ডিকেট করা যেতে পারে সেই জায়গাটাকে। তো কালারিং দিয়ে যদি জিনিসগুলোকে ইন্ডিকেট করা যায় আর যদি প্রপার লেবেলিং করা যায় যে এই পার্টটা ঠিক এই জিনিসটা, যেটা থ্রি ফেজ সাপ্লাই, এটা মেন সুইচ, তো এইগুলো যদি প্রপারলি ইন্ডিকেট করা যেতে পারে বা যদি মানে রাখা যায়, তাহলে কি হবে, কানেকশনের ভুল হওয়ার চান্সেসটা বা প্রবাবিলিটিটা অনেকটা কমে যেতে পারে। তার ফলে কি হবে যে আমার পোলারিটি যখন আমি দিচ্ছি, যে পোলারিটি যখন চেক করছে যে পজিটিভ নেগেটিভ যদি আমার কোনো রকম ইন্ডিকেশন না দেওয়া থাকে কোনটা প্লাস কোনটা মাইনাস, সাপোজ সেম সিমিলার দেখতে সুইচগুলো, তখন কি হয় কানেকশনটা মিসম্যাচ হয়ে যায় বা ভুল হয়ে যায়। তো সেটা অ্যাভয়েড করার জন্য বলছে যে মানে পোলারিটি যখন আমি চেক করছি, যখন টার্মিনাল গুলো আমি প্রপারলি লেবেল করে রাখি প্রত্যেকটা। তো মেথড অফ ড্রাইং আউট অফ মেশিনের মধ্যে আমার ফার্স্ট পয়েন্ট কি যাচ্ছে, ফার্স্টে আমি ফ্রেশ ওয়াটার দিয়ে পুরো যত রকম ডিপোজিট আছে, ডার্ট মেটেরিয়াল আছে, সেগুলোকে ওয়াশ আউট করছি। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার যে অয়েল মেটেরিয়াল মানে অয়েল ডিপোজিট যদি কিছু থাকে, মানে অয়েল ডিপোজিট কি করে আসতে পারে, যখন আমি একটা মেশিনকে লুব্রিকেশন করি বা লুব্রিকেটিং অয়েল দিয়ে কোনো ইকুইপমেন্ট, কোনো মেশিনের কোনো ইকুইপমেন্ট বা কোনো পার্টস যদি আমি স্মুথ রানিং এর জন্য দিই, তখন কি হয় সেই অয়েলটা তো আর শুকিয়ে যায় না, অয়েলটার গায়ে মানে এয়ারের যে ডার্ট মেটেরিয়াল গুলো আছে সেইগুলো ডিপোজিট হতে থাকে। তো তার ফলে কি হয়, একটা অয়েলের লেয়ার বা একটা ডার্ট লেয়ার, অয়েল মিশ্রিত একটা ডার্ট লেয়ার সেখানে পড়ে যায়। তো সেইগুলো ক্লিন করার জন্য আমি একটা ইলেকট্রো ক্লিনারকে ব্যবহার করছি। তারপর কি করছি, এই যে ফ্রেশ ওয়াটার বা যে ক্লিন আপ করলাম, এবার তো জলটাকে শুকোতে হবে, তো এই শুকোনোর জন্য আমি একটা ল্যাম্প দিয়ে পুরো হিট করছি পুরো মেশিনটাকে। আর মেশিনটাকে হিট করার সাথে সাথে আমি জিনিসটাকে পুরো একটা ঢাকা দিয়ে এনক্লোজ করে দিচ্ছি যাতে হিটটা না বেরিয়ে যায়, তাহলে মেশিনটা ফার্স্ট আমার ড্রাই আউট হবে। তো এবার ড্রাই আউটও যে হবে, মেশিনটা যখন আমি হিট করব, এই ল্যাম্প দিয়ে হিট করব, তো ল্যাম্পের মানে মেশিনের টেম্পারেচারে যাতে 90°C ক্রস না করে যায় সেটা আমাদের দেখতে হবে। আরেকটা কি করতে হবে, যে আমি যখন ঢাকা দিচ্ছি মেশিনটাকে, আমি পিরিয়ডিক্যালি বারবার উঠিয়ে দেখবো যে জিনিসটার মধ্যে ময়েশ্চার জমছে কিনা, যাতে ময়েশ্চার না জমে সেই জন্য আমি বারবার করে ক্লোজারটাকে মাঝে মাঝে তুলে তুলে দেখবো যে ভিতরে কোনো রকম ময়েশ্চার জমছে কিনা, চেক আউট করবো একবার করে। নেক্সট পার্ট কি করব, যে টেম্পারেচার বা আইআর রিডিং যেগুলো আমরা নেব, ঠিক আছে, সেটা যে মানে কনস্ট্যান্টলি যে চেক করব, কত লিমিট অবধি চেক করব, আমার রিডিং এ যতক্ষণ না 1 মেগা ওম রিডিং পাবো আমি আইআর রিডিং, ঠিক আছে, ততক্ষণ অবধি আমি টেম্পারেচার মানে মেশিনের চেক করতে থাকছি। নেক্সট হচ্ছে তারপর কি করব, একটা স্প্রে ইউজ করব, যেটাকে বলছি আমরা ইনসুলেশন ভ্যানিশ, সেটা দিয়ে আমি মেশিনটাকে স্প্রে করে দিলাম। এবার প্রত্যেকটা যে সার্ভিসিং যে পার্টগুলো আছে মানে অ্যাসেম্বলি যেগুলো আছে আমার মেশিনের মধ্যে, সেগুলোকে প্রপারলি দেখবো যে ঠিকঠাক কাজ করছে কিনা। সেটা কিভাবে চেক করব, একটা লো লোডের কিছু আমি মেশিনের উপর মেশিনটার সাথে কানেক্ট করব, তার ফলে কি হবে, মেশিনের সাথে যদি লো লোড কানেক্ট করি তাহলে বুঝতে পারবো যে মেশিনটা প্রপারলি ফাংশন করতে পারছে কিনা, মানে লোডের ক্যাপাসিটি সে বিয়ার করতে পারছে কিনা, লোডটাকে সে চালাতে পারছে কিনা। তো নেক্সট তারপর কি করব, কানেকশন বক্স যেগুলো আছে আমার সার্কিট ব্রেকার বা যেখানে ওয়্যারিং যে কানেকশন গুলো আছে ফিউজ, সেগুলো প্রপারলি কাজ করছে কিনা। নেক্সট হচ্ছে আমাদের যে সাপ্লাই সিস্টেমের জন্য মানে নর্মাল রেটেড ভোল্টেজ বা কারেন্ট যেটা আছে সেটা চেক করব যে সেইগুলো প্রপারলি মানে সব মানে মানে সাপ্লাই সুইচ বোর্ডের সাথে যে লিংক করা থাকবে আমার সেই সার্কিট ব্রেকার বা অ্যামিটার যা আছে, মানে সুইচ বোর্ডের সাথে আমার মেশিনের যে কানেকশনটা করা থাকবে সেটার মাঝখানে একটা ইন্ডিকেটর রেখে দেবো কি হিসাবে, যে যখন আমি সাপ্লাই দিচ্ছি মেন সুইচ থেকে, সেই সাপ্লাই থেকে আমার মেশিনে আমার প্রপারলি কারেন্টটা বা
ফ্লো করছে কিনা টু দ্য মেশিন বা মেশিন অবধি পৌঁছচ্ছে কিনা সেই সাপ্লাইটা, সেটা ইন্ডিকেট করার জন্য একটা ইন্ডিকেটর মাঝখানে আমরা রেখে দিচ্ছি। নেক্সট কি করছি, যে 3 ফেজ সাপ্লাই যেটা আমরা দিচ্ছি, ঠিক আছে, সেটাও প্রপারলি কাজ করছে কিনা সেটা আমরা চেকিং এ রাখবো। আর একটা প্রত্যেকটা ফেজের মধ্যে একটা করে সিকোয়েন্স ইন্ডিকেটর রেখে দেবো, যে সাপ্লাইটা মেশিন প্রপারলি পাচ্ছে কিনা, মানে প্রত্যেকটা ফেজের থেকে 3 ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারবো যদি আমার ইন্ডিকেটরটা জ্বলে ওঠে। আর লাস্ট হচ্ছে যে প্রত্যেকটা টার্মিনাল বা প্রত্যেকটা পোলারিটি মেশিনের আমরা লেবেল করে রাখবো বা মার্ক করে রাখবো, যাতে আমার কানেকশন করার টাইমে কোনো রকম অসুবিধা না হয়। তো তার ফলে কি হচ্ছে, তার ফলে হচ্ছে যে মেশিন যখন ড্রাই আউট হয়ে যাবে, ওয়ান কাইন্ড অফ ইন্সপেকশন হয়ে যাচ্ছে মেশিনটা প্রপারলি ফাংশন করছে কিনা। আচ্ছা, এত অব্দি দেখে নাও, কোনো রকম কোয়েশ্চেন থাকলে করতে পারো, ঠিক আছে। ইউজ অফ ভ্যারিয়াস ডিভাইস আর হচ্ছে মেথড অফ ড্রাইং আউট অফ মেশিন একবার প্রপারলি দেখে নাও। নেক্সট পার্ট আমি যাচ্ছি তাহলে। এত অব্দি কোনো রকম ডাউট আছে কারোর? এত অব্দি কোনো রকম ডাউট আছে কারোর? The next part হচ্ছে ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন টাওয়ার। ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন টাওয়ার, তাহলে ট্রান্সমিশন টাওয়ারের ক্লাসিফিকেশন কত রকমের হয় সেটা আমরা দেখবো। তাহলে সাসপেনশন টাওয়ার আছে, ট্রান্সপোজিশন টাওয়ার আছে, আর অল্টারনেটিভ টাওয়ার্স আছে। তাহলে সাসপেনশন টাওয়ার্সে আমি কি করছি, সাসপেনশন টাওয়ার কি কাজে আসছে, তাহলে সাসপেনশন টাওয়ার্স হচ্ছে আর বেসিক্যালি লাইন টাওয়ার, দে মেক আপ দ্য মেজরিটি অফ দ্য স্ট্রাকচার অন হাই ভোল্টেজ লাইন। The towers run the straight line routes where the angle deviation is less than 5 degrees. Like all transmission lines, the suspension towers have conductors attached to the lines. Numerous structures variations exist on suspension towers, and engineers must determine if extra arms and supports are required for the line. They also base the tower size and supports on the line type and load placed on the tower. নেক্সট হচ্ছে তাহলে বলছে যে সাসপেনশন পাওয়ার লাইন যেগুলো আমাদের টাওয়ারে যেগুলো পাঠায়, তাহলে বেসিক্যালি ওগুলো মেজরিটি অ্যামাউন্টে বা কোয়ান্টিটিতে আমার হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে আমরা সাসপেনশন টাওয়ারগুলোকে দেখতে পাই। তাহলে টাওয়ারগুলো বেসিক্যালি কীরকম হয়, একটা স্ট্রেট লাইন রুটের মাধ্যমে টাওয়ারগুলোকে ইনস্টল করা হয়, মানে প্রত্যেকটা একটাই লাইনের মধ্যে স্ট্রেটলি একটা পার্টিকুলার রুট ফলো করে জিনিসগুলোকে টাওয়ারগুলোকে পরপর ইনস্টল করা হয়। তাহলে অ্যাঙ্গেল ডেভিয়েশন কত থাকছে প্রত্যেকটার ক্ষেত্রে, লেস দেন 5 ডিগ্রিজ। লাইক অল ট্রান্সমিশন লাইন্স, দ্য সাসপেনশন টাওয়ার্স হ্যাভ কন্ডাক্টরস অ্যাটাচ টু দ্য লাইন্স। লাইক সিমিলারলি যেরকম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা কন্ডাক্টর ব্যবহার করে থাকি, তো টাওয়ারের ক্ষেত্রে structure variations exist on suspension towers, and engineers must determine if extra arms and supporters are required for the line. টাওয়ার যখন একটা টাওয়ারের সাথে একটা টাওয়ারের কানেকশন হচ্ছে, তখন কি অনেকগুলো স্ট্রাকচার ভেরিয়েশন হবে, ঠিক আছে। তো সেই স্ট্রাকচার ভেরিয়েশনে আমরা যারা ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করছে তারা
ডিটারমাইন করতে পারে যে ইন কেস কোনো রকম এক্সট্রা আর্মস সাপোর্টের জন্য লাগবে কিনা সেই টাওয়ারে, ঠিক আছে। সো দে অলসো ইউজ দ্য বেস, দে অলসো বেস দ্য টাওয়ার সাইজ অ্যান্ড সাপোর্ট অন দ্য লাইন টাইপ অ্যান্ড লোড প্লেসড অন দ্য টাওয়ার। তাহলে কিসের বেসিসে বেসিক্যালি ডিজাইনের ফিচারটা অ্যাড আপ হয়, যে কতটা লোড সে বিয়ার করছে বা কতটা লোড সেটা টাওয়ারটা সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, আর কতটা তোমার কি বলবো লোড যেটা আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে, মানে লোড যেটাকে বিয়ার করতে হচ্ছে, যে যখন আমি ট্রান্সমিট করছি এনার্জিটাকে, পাওয়ারটাকে যখন ট্রান্সমিট করছি ফ্রম ওয়ান টাওয়ার এন্ড টু অ্যানাদার টাওয়ারে, তো সেটার উপর বেস করে টাওয়ার সাইজটাকে ইঞ্জিনিয়ারটা ডিজাইন করছে, ঠিক আছে। তো টাওয়ার সাইজ আর সাপোর্টের উপর ডিপেন্ড করছে যে সে কতটা লোড ক্যারি আউট করতে পারে বা কতটা লোড সে সাপ্লাই দিতে পারবে। এটা হয়ে যাচ্ছে আমাদের সাসপেনশন টাওয়ার্স। তো ভ্যারাইটি অফ সাইজেস আছে অ্যান্ড অ্যাকর্ডিংলি সেটা কতটা লোড সাপ্লাই দেবে সেটার উপর ভ্যারি ম্যাম, করছে। হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলছি লেস দেন যে 5 ডিগ্রি, এটা দেখবো টপ ভিউতে না ম্যাম ফ্রন্ট ভিউতে দেখবো এটা? হ্যাঁ টপ ভিউ, লেস টপ দেন 5 ডিগ্রি, টপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে আচ্ছা যেখান থেকে স্যাগ, স্যাগ যেটা হচ্ছে, স্যাগ জানো তো, মানে যখন কন্ডাক্টরটা ঝুলে যায় ম্যাম, অ্যাঙ্কেল। সাসপেন্ড টাওয়ার থেকে সব থেকে বলবো যে সবার থেকে হাই টাওয়ারটা যেটা। হ্যাঁ হাইস্ট মেজরিটি ওটাই হয়, মেজরিটি আচ্ছা সাইজ আচ্ছা ওটাই হয়। না সাইজ তুমি লম্বাটাই শুধু বলতে পারো না, মেজরিটি কোয়ান্টিটিতে সাসপেনশন টাওয়ারই বেশি থাকে, ঠিক আছে, কোয়ান্টিটিতে বেশি আচ্ছা। থাকে, ঠিক আছে। হুম হুম আচ্ছা ঠিক। নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে আমাদের কি আছে, নেক্সট হচ্ছে ট্রান্সপোজিশন টাওয়ার। ট্রান্সপোজিশন টাওয়ার কাকে বলছি? আচ্ছা ট্রান্সপোজিশন মনে আছে, ট্রান্সপোজিশন করেছিলে টিডিপিতে, এবিসি তারপর সিএবি। যখন গাড়ি দিয়ে তোমরা দেখবে কোথাও যাও, গাড়ি করে যদি দেখো জানলা, মানে ধরো কোনো মানে এরকম ট্রান্সমিশন লাইন সাপোজ 3টে করে গেছে, ঠিক আছে, যখন দেখবে কোনো ওপেন এরিয়াতে যখন যাচ্ছ, তখন দেখবে যে মাঠের মধ্যে বা উপরের দিকে যখন দিকে তাকাও, দেখবে তারগুলো একবার করে নামছে উঠছে, একটা ভ্যারিয়েশন হতে থাকে, কখনো খেয়াল করেছো? ট্রান্সপোজিশন হয় সেটা কি খেয়াল করেছো? ম্যাম, এটা কত কেবির ক্ষেত্রে? কত খেবির ক্ষেত্রে না, এটা তো মানে প্রত্যেকটা কন্ডাক্টরের লাইনে ট্রান্সপোজিশন থাকে, সেটাই বলছি যে যখন কখনো গাড়ি করে যাও বা কোথাও মানে হ্যাঁ, ওটা তো। হ্যাঁ দেখবে একটা আই লেভেলের, দেখবে কখনো দেখবে কন্ডাক্টরটা উপরে নামছে কখনো উপরে উঠছে, খুব স্পিডে যখন গাড়ি মুভমেন্ট হয়, একটা দেখবে হালকা কখনো কন্ডাক্টরের পার্ট গুলো একটা এন্ড অব্দি এসে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কি কখনো খেয়াল করেছো? হ্যাঁ, ওটা তো ওঠানামা একটু করে লাইনটা। হ্যাঁ ওঠানামা করে, তো ওটাই হচ্ছে বেসিক্যালি ট্রান্সপোজিশন। তো ট্রান্সপোজিশন বেসিক্যালি কি, ট্রান্সপোজিশন মানে হচ্ছে পিরিয়ডিক সোয়াপিং। পিরিয়ডিক সোয়াপিং কার, পিরিয়ডিক্যালি সোয়াপিং অফ দ্য ফেজ, মানে যে যে পজিশন গুলো আছে কন্ডাক্টর এবিসি, ঠিক আছে, কন্ডাক্টর এবিসি যে পজিশন গুলো আছে সেগুলো একটা পার্টিকুলার একটা এন্ড অব্দি গিয়ে আবার সেটা চেঞ্জ হয়ে যায়, মানে প্রথমটা যদি সিকোয়েন্স এবিসি থাকে, তারপরটা সিএবি হবে, তারপরটা বিসিএ হবে, আবার এবিসি দিয়ে স্টার্ট হবে, তাহলে একটা পার্টিকুলার লিমিট অব্দি এসে একটা করে সিকোয়েন্স চেঞ্জ করতে থাকে, মানে যেটা এটা আগে উপরে ছিল সেটা এটা আবার নিচে চলে এলো, এই জিনিসটা ফলো আপ হতে থাকে। তো ট্রান্সপোজিশন টাওয়ার বেসিক্যালি এই জিনিসটা ক্যারি আউট করে, তাহলে এটা আমরা বেসিক্যালি ট্রান্সপোজিশন করে থাকি। তো সেখানে ট্রান্সপোজিশনটা আমরা পড়ছি, ট্রান্সপোজিশন টাওয়ারে কিভাবে সে কাজটা করছে। তাহলে ট্রান্সপোজিশন টাওয়ারের ক্ষেত্রে the transposition structure is basically designed to support extra weight on a long distance line. They are most common in three-phase line system and are often used on long distance spans where the sag and weight in the center of the span places a heavy load on the structure. Like all towers, a transposition tower has a peak, a cage and a body for support. The cross arms are extended to hold the conductors and lines with spacing that prevents contact. The overall design concept is very simple, but the actual building and execution process is complex and difficult. তাহলে কি বলছে বেসিক্যালি, যে ট্রান্সপোজিশন যে স্ট্রাকচারটা থাকছে, তো এবার দেখো একটা তিনটে থ্রি ফেজ, তো এবার ট্রান্সপোজিশন যদি আমাকে ডিজাইন হচ্ছে একটা স্যাগের জন্য, বেসিক্যালি কি হয় দেখতে পারো যে লাইনটা অনেক সময় মানে ঝুলে যায়, কন্ডাক্টর যে হাইটে থাকে, কখনো দেখবে স্যাগ হয়ে গেলে কন্ডাক্টরের হাইটটা মানে কাছাকাছি চলে আসে, নিচের দিকে চলে আসে, মাঝখানে দেখবে একটা ইউ শেপ হয়ে যায়, এটা কখনো খেয়াল করেছো?
কন্ডাক্টর লাইনে হ্যাঁ মাঝখান, হ্যাঁ হ্যাঁ তো নিউ হ্যাঁ হয়ে যাচ্ছে নিউ, হ্যাঁ ইউ হয়ে হ্যাঁ তো ইউ শেপ যখন হয়ে যায় তার মানে কি কন্ডাক্টরের মাঝখানে ওয়েট পড়ছে, তো কন্ডাক্টরের ওয়েটের জন্য মাঝখানটা ওয়েটটা ডেভিয়েট করে আমার ইউ শেপ করে দেয়। তো এই ফলে কি হয়, তো সেখানে যে সাপোর্ট গুলো যে কন্ডাক্টরটাকে ধরে আছে সেই সাপোর্টের উপর একটা হিউজ মেকানিক্যাল প্রেসার, মানে একটা হিউজ প্রেসার ক্রিয়েট হয়, ঠিক আছে, কারণ ওয়েটটা সে তার মানে ওয়েটটা সে ধরে রাখতে পারছে না বলেই জিনিসটা ইউ শেপে নিচে নেমে যাচ্ছে। কন্ডাক্টরটাকে আমার মেকানিক মানে যে সাপোর্ট গুলো দেওয়া আছে, মেকানিক্যাল সাপোর্ট যে টাওয়ারে দেওয়া আছে বা যে লাইনে দেওয়া আছে, সেই সাপোর্ট গুলো প্রপারলি কন্ডাক্টরটাকে যদি ধরে না রাখতে পারে, অটোমেটিক্যালি কন্ডাক্টরের ওয়েটের জন্য জিনিসটা স্যাগ হয়ে নিচে নেমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা ট্রান্সপোজিশন টাওয়ারকে আমরা আনলাম। তো ট্রান্সপোজিশন টাওয়ারের কাজটা কি হয়, যে তিনটে ফেজ যখন যাচ্ছে পরপর, ঠিক আছে, তিনটে ফেজ যখন যাচ্ছে তখন কি হচ্ছে, কিছুটা লিমিট পর গিয়ে আবার পজিশন চেঞ্জ করে নিচ্ছে, তিনজনে সিট চেঞ্জ করে নিচ্ছে। তো এরপরে যদি সোয়াপিং করতে থাকি তাহলে পিরিয়ডিক্যালি, তাহলে একটা লাইনের উপর বেশি ইয়ে পড়ছে না, একটা লাইনের উপর বেশি জোর পড়ছে না, ঠিক আছে। পিরিয়ডিক যদি সোয়াপ করতে থাকে লাইনগুলো, তাহলে ব্যালেন্সড ওয়েতে আমি বারবার করে যদি সিট চেঞ্জ করি, তার মানে কি হচ্ছে, সবাই প্রপার ইকুয়াল চান্স পাচ্ছে বারবার নিজের পজিশন চেঞ্জ করার। আর সবার উপর যে ওয়েট ভ্যারিয়েশন যেটা হচ্ছে সেটা কিন্তু ভ্যারি করছে অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। তো এর ফলে কি হচ্ছে, যে মেকার যেটা এই কনস্ট্রাকশনটা বা এই ডিজাইনটা করার জন্য যে প্রসিডিওরটা ইমপ্লিমেন্ট করা হয় সেটা একটু কমপ্লেক্স আর ডিফিকাল্ট হয়। বাট বেসিক্যালি এই জিনিসটা যদি ফর লং ডিস্টেন্স টানা যায়, লং ডিস্টেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল, লং ডিস্টেন্স লাইনের জন্য এটা অ্যাপ্লিকেবল। তখন কি হয়, যে স্যাগের যে প্রবলেমস গুলো যেটা অ্যারাইজ করার চান্সেস হাই থাকে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো বেসিক্যালি সেই কারণেই আমার ট্রান্সপোজিশন টাওয়ার গুলোকে আমরা ইনস্টল করি ফর লং ডিস্টেন্স ট্রান্সমিশন। ক্লিয়ার? আর অল্টারনেটিভ টাওয়ার কি আছে, অল্টারনেটিভ হচ্ছে আদার কাস্টম টাওয়ার টাইপস আর বিল্ট when circumstances require a major angle change or additional support requirements based on the environmental factors, heavy wind, soils, freezing rain and other factors influence tower construction decisions। মানে বলছে আর যদি কোনো অল্টারনেটিভ টাওয়ার আমাকে ইনস্টল করতে হয় বা বানাতে হয়, তখন আমি কি করি, কিসের উপর মানে কিসের বেসিসে যে এক্সট্রা কনস্ট্রাকশনটা হয় টাওয়ারের, সেটা হচ্ছে যদি কোনো রকম নেচারে কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি কোনো যদি চেঞ্জ আসে, সাপোজ যদি খুব জোরে যেখানে বৃষ্টি হওয়ার বা ঝড় হওয়ার চান্সেস আছে, ঠিক আছে, বা যেখানে টাওয়ারটাকে কনস্ট্রাক্ট করেছি সেখানে সয়েলটা খুব একটা ভালো না, সেই মাটিটা ভালো না, তাহলে টাওয়ারটা ভিতর দিকে মানে বেসমেন্টে টাওয়ারটা ঢুকে যাওয়ার চান্সেস হাই থাকে। তো এর ফলে কি হয়, যে যদি সাপোজ একটা টল টাওয়ার আছে, যদি সয়েলের ভ্যারিয়েশন কিছু হয়, পুরো সয়েলের উপরেই তো আমার টাওয়ারটা দাঁড়িয়ে আছে, তো সয়েলের ভ্যারিয়েশনের জন্য আমার জিনিসের ডিজাইনের যে ক্যালকুলেশনটা আছে সেটা ভ্যারি করে যাবে। তার ফলে কি হবে, যে মেকানিক্যাল সাপোর্টের সাথে যে কন্ডাক্টরটা কানেক্ট করা আছে সেটার একটা ভ্যারিয়েশন হবে। তো তার ফলে আমার যে লোডটাকে বা যে ট্রান্সমিশন লাইনটাকে সেই সাপোর্টটা ধরে আছে সেটার মধ্যে একটা চেঞ্জেস আসবে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করে থাকি, আমরা একটা এক্সট্রা টাওয়ার যে আমার এই লোডটাকে মানে ব্যালেন্স করতে পারবে বা কম্পেনসেট করতে পারবে যে ভ্যারিয়েশন গুলোর জন্য, নেচারের এই ভ্যারিয়েশন গুলোর জন্য, সেগুলোকে আমরা অল্টারনেটিভ টাওয়ার ইনস্টল করে থাকি। এত অব্দি ক্লিয়ার কিনা দেখো। একবার দেখে নাও, কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। সেকশন মেথড বলতে আমরা কি বলছি, পরের পার্ট হচ্ছে সেকশন মেথড। সেকশন মেথড হচ্ছে বেসিক্যালি আমাদের যখন টাওয়ারটাকে আমি অ্যাসেম্বল করছি প্রপারলি, ঠিক আছে,
গ্রাউন্ডে বা সয়েলের উপর, তখন কি হচ্ছে, তো ওটা একটা পার্টিকুলার ইউনিট হিসাবে আমরা ট্রিট করছি। মানে হচ্ছে মেজর সেকশন যেগুলো থাকছে টাওয়ারের, মেজর যত সেকশন, ইম্পর্টেন্ট যে সেকশনগুলোকে আমি ইনস্টল করছি সেইগুলো বেসিক্যালি সব গ্রাউন্ডেই আমি অ্যাসেম্বল করে দিচ্ছি, ঠিক আছে। আর সেই সেম জিনিসটাকে আমরা এক একটা ইউনিট হিসাবে কনসিডার করছি। তো আইদার আ মোবাইল ক্রেন অর আ জিন পোল ইজ ইউজড। দ্য জিন পোল ইউজড ইজ অ্যাপ্রক্সিমেটলি 10-meter long and is held in place by means of guys by the side of the tower to be erected. The two opposite sides of the tower section of the tower are assembled on the ground. Each assembled side is then lifted clear of the ground with the gin or derrick and is lowered into position on bolts to anchor bolts. তাহলে কি বলছে যে যখন আমি একটা টাওয়ারকে ইনস্টল করছি গ্রাউন্ডের মধ্যে, তার সাথে সেই টাওয়ারের যত ইম্পর্টেন্ট কনস্ট্রাকটিভ পার্ট যেগুলো আছে সেগুলোকে যদি আমি গ্রাউন্ডে অ্যাসেম্বল করি, সেটা সব কটাকে একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট ইউনিট হিসাবে কনসিডার করা হয়। তো সেই টাইপের টাওয়ারকে আমরা বেসিক্যালি বলছি সেকশন টাওয়ার, ঠিক আছে। সেকশনে মানে ডিফারেন্ট সেকশনে যে প্রত্যেকটা ইউনিট ভাগ করা থাকছে সেটাকে আমি একটা নানা রকম সেকশনে যে টাওয়ারটাকে আমি ডিভাইড করে দিচ্ছি গ্রাউন্ডে, সেজন্য আমি সেটাকে বলছি সেকশন মেথড টাওয়ার, ঠিক আছে। তো সেকশন মেথড অফ ট্রান্সমিশন টাওয়ার ইরেকশন বলছি। তো এখানে কি কি থাকছে, যে জিন পোল যেটা ইউজ করা হয়, ঠিক আছে, সেটা বেসিক্যালি 10 মিটার দূরত্বে থাকছে। তো 10 মিটার যেটা জিন পোল যেটাকে আমি ইনস্টল করছি, সেটা কি করছি, যে 10 মিটার যে লেন্থ যেটা থাকছে আমার, লং যেটা থাকছে, সেটাকে কিসের মাধ্যমে আমি ধরে রাখছি, বাই মিনস অফ গাইজ বাই দ্য সাইড অফ দ্য টাওয়ার। টাওয়ারের গায়ে দেখবে নানা রকম মোটা মোটা যে তারগুলো থাকে, বা যেরকম কি বলবো, মেকানিক্যাল সাপোর্টের জন্য যে ইলাস্টিক মেটেরিয়াল গুলোকে ইউজ করা হয় নানা রকম, ঠিক আছে, তো সেইগুলোর মাধ্যমে এই জিন পোলটাকে আমরা ধরে রাখি। দ্য টু অপোজিট sides of the tower section of the tower are assembled on the ground. Each assembled side is then lifted clear of the ground with a gin or derrick and is lowered into position on bolts or anchor bolt. মানে হচ্ছে যে দুটো সাইডে যখন আমি পোলগুলোকে কনস্ট্রাক্ট করে দিলাম বা অ্যাসেম্বল করে দিলাম, তখন কি করছি, সেইগুলোকে অ্যাঙ্কার বোল্ট বা বড় বড় যে স্ক্রু যেগুলোকে হচ্ছে যে বোল্টের মাধ্যমে আমি জিনিসটাকে পুরো সয়েলের সাথে বা গ্রাউন্ডের সাথে অ্যাসেম্বল করে দিচ্ছি, যাতে কোনো রকম ভাবে ইউনিটগুলো না ভেঙে পড়ে যায়। তো এটা হয়ে যাচ্ছে সেকশন মেথড অফ ট্রান্সমিশন টাওয়ার ইরেকশন। নেক্সট হচ্ছে গ্রাউন্ড অ্যাসেম্বলি মেথড অফ টাওয়ার ইরেকশন। গ্রাউন্ড অ্যাসেম্বলি মেথড অফ টাওয়ার ইরেকশন বলতে এখানে দিস মেথড কনসিস্ট অফ অ্যাসেম্বলিং দ্য টাওয়ার অন গ্রাউন্ড অ্যান্ড ইরেক্টিং ইট অ্যাজ আ কমপ্লিট ইউনিট। তাহলে পার্টিকুলারলি এখানে কি করছে, গ্রাউন্ড অ্যাসেম্বলিতে আমার একটা টাওয়ারের পুরো কনস্ট্রাক্ট করা হয়ে যাওয়ার পর সেটাকে ডিরেক্টলি গ্রাউন্ডে অ্যাসেম্বল করে দিচ্ছে, মানে আলাদা করে টাওয়ারের কোনো এক্সট্রা পার্ট কিন্তু গ্রাউন্ডে অ্যাসেম্বল হচ্ছে না, টাওয়ারের মধ্যেই সব অ্যাসেম্বল করা থাকছে। তারপর টাওয়ারটাকে আমার পুরো সয়েলে বা গ্রাউন্ডে আমি একটা কমপ্লিট ইউনিট হিসেবে ইনস্টল করে দিচ্ছি। The complete tower is assembled in a horizontal position on even ground. The tower is assembled along the direction of the line to allow the cross arms to be fitted. One sloping ground, however, elaborate packing of the low side is essential before assembly commences. After the assembly is complete, the tower is picked up from the ground with the help of a crane and carried to its location. The set on its foundation. For this method of erection, a level piece of ground close to footing is chosen from the tower assembly. This method is not useful when the towers are large and heavy and the foundations are located in arable land where building and erecting complete towers would cause damage to large areas or in hilly terrain, where the assembly of complete tower on sloping ground may not be possible and it may be difficult to get crane into position to raise the assembly method যখন আমরা অ্যাপ্লাই করব টাওয়ারকে ইরেকশন করার জন্য, টাওয়ারটা যখন তৈরি করছি বা অ্যাসেম্বল করছি তখন কিরকম ভাবে রাখছি, টাওয়ারটাকে পুরো মাটিতে শুয়ে রাখছি, মানে পুরো যখন কনস্ট্রাকশন চলছে টাওয়ারের অ্যাসেম্বল করার টাইমে তখন পুরো হরাইজন্টাল লেভেলে আমি
অ্যালাইন করে রাখছি পুরো মাটির সাথে। তার ফলে কি হচ্ছে, এবার যখন অ্যাসেম্বল করছি একটা একটা করে পার্টস আমার টাওয়ারে বাড়ছে। তো তার ফলে কি হচ্ছে, টাওয়ারের ওয়েটটা আমার বাড়তে থাকছে যখন আমি জিনিসটাকে পুরোপুরি দাঁড় করাবো। তো এইবার যখন অ্যাসেম্বল করা হয়ে গেল, পুরো কনস্ট্রাকশন ফিনিশ হয়ে যাচ্ছে, তখন আমার একটা ক্রেন লাগবে জিনিসটাকে পুরো গ্রাউন্ড থেকে আমার একটা ভার্টিক্যাল লেভেলে তুলতে। তো ক্রেনের মাধ্যমে আমাকে তুলতে হবে সেই টাওয়ারটাকে। তো বলছে যখন এরম টাইপের গ্রাউন্ড অ্যাসেম্বলি মেথড অ্যাপ্লাই করা হয় কোনো টাওয়ার ইরেকশন বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে, তখন আমরা জেনারেলি কোনো স্মল সাইজ বা ছোট সাইজের টাওয়ার জেনারেলি কনস্ট্রাক্ট করি। কারণ যদি খুব বেশি লম্বা টাওয়ার আমরা মানে অ্যাসেম্বল করতে যাই, তাহলে কিন্তু সেই হাইট অবধি ক্রেন অ্যাভেলেবল নয়, বা ক্রেনের হাইট অত দূর অবধি পৌঁছানো নয়, বা সেই ওয়েট ক্যারি করার জন্য হয়তো ক্রেন ড্যামেজ হতে পারে, বা সেই টাওয়ারের কোনো রকম ড্যামেজ হতে পারে, যেহেতু খুব প্রিসিশন নিয়ে কাজগুলো করা হয়। তো জেনারেলি গ্রাউন্ড অ্যাসেম্বলি মেথড, কোনো ছোট সাইজের টাওয়ার যদি ইনস্টল করতে হয়, তখন গ্রাউন্ড অ্যাসেম্বলি মেথডের মাধ্যমে আমরা টাওয়ারটাকে কনস্ট্রাক্ট করে সেই জিনিসটাকে ভার্টিক্যাল পজিশনে একটা ক্রেনের মাধ্যমে দাঁড় করিয়ে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে হেলিকপ্টার মেথড অফ ট্রান্সমিশন টাওয়ার ইরেকশন। In the helicopter method, the transmission tower is erected in section. For example, bottom section is first lifted onto the stubs, and then the upper section is lifted and bolted to the first section, and the process is repeated till the complete tower is erected. Sometimes a completely assembled tower is raised with the help of a helicopter. Helicopters are also used for lifting completely assembled towers with guys for the marshalling yards, where these are fabricated and then transported one by one to line locations. Helicopter hovers over the line location while the tower is securely guided. The ground crew men connect and tighten the tower guys. As soon as the guy wires are adequately tensioned, the helicopter disengages and files to the marshalling yard. This method is adopted where approach is very difficult or speed up the construction of the transmission line. Basically বলছে যখন পার্ট বাই পার্ট একটা ট্রান্সমিশন টাওয়ারকে আমরা তৈরি করছি, তখন কি হচ্ছে, প্রথম বেসমেন্টটা তৈরি করে নিলাম, তারপরের বেসমেন্টটা তারপরে মানে ধরো একটা বাড়ি যখন কনস্ট্রাক্ট করি, প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা তৈরি করছি, তারপর দোতলায় তৈরি করছি, একতলা দুতলা করে বাড়ছে। তো সিমিলারলি যখন টাওয়ারের কনস্ট্রাকশন হচ্ছে, টাওয়ারটা যখন প্রথম পার্টটা বা প্রথম লোয়ার এন্ডটা যখন কনস্ট্রাক্ট হয়ে গেল, নেক্সট যে পার্টটা আছে সেটা একটা অ্যাসেম্বল করার পর সেটাকে কে বসায় উপরে, সেটা একটা হেলিকপ্টারের মাধ্যমে জিনিসটাকে উপর থেকে নেক্সট পার্টটাকে অ্যাসেম্বল করা হয়। তো এরকম ভাবে জিনিসটার প্রসেসটা রিপিট হতে থাকে। তো এটা কিরম ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, যদি কোনো রকম টাওয়ার কনস্ট্রাকশনে কোনো রকম ডিফিকাল্টিস, যে টাওয়ার কনস্ট্রাকশনটা খুব কমপ্লেক্স সাপোজ, তখন আমরা সেই হেলিকপ্টার মেথড ডিরেকশনের মাধ্যমে আমরা এই ট্রান্সমিশন টাওয়ারকে তৈরি করব, কনস্ট্রাক্ট করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে টাইটনিং অফ নাটস অ্যান্ড পাংচিং অফ থ্রেডস অ্যান্ড ট্যাক ওয়েল্ডিং অফ নাটস অফ ট্রান্সমিশন টাওয়ার্স। মানে এই যে যত রকম নাট বল্টু বা যত রকম স্ক্রিউ যেগুলো ব্যবহার করে থাকছি আমরা, থ্রেড যেগুলো ব্যবহার করে থাকছি ট্রান্সমিশন টাওয়ারের ক্ষেত্রে, সেইগুলো কি করতে হবে। তাহলে all nuts should be properly tightened using correct size spanners. Before tightening it, it is ensured that the filter washers and plates are placed in relevant gaps between members. Bolt of proper size and length are inserted, and one spring washer is inserted under each nut. In case of step bolts, spring washers shall be placed under the outer nut. The tightening shall be carried on progressively from the top downwards, care being taken that all bolts at every level are tightened simultaneously. It may be better to employ 4 persons, each covering one leg and the face to his right. The threads of bolts shall be projected outside the nuts by 1 or 2 threads and shall be punched at 3 positions on the top inner periphery of the nut and bolt to ensure that the nuts are not loosened in course of time. If during tightening a nut is found to be slipping or running over the bolt threads, the bolt together with the nut shall be changed outright. তাহলে বেসিক্যালি যে নাটস বা বোল্টস গুলোকে আমরা ব্যবহার করছি, সেগুলোকে প্রপারলি টাইটেন আপ করে তারপর নেক্সট পার্টের কনস্ট্রাকশনে আমাদের যাওয়া হবে, সেটার ডিসক্রিপশন এখানে বলা আছে। আর লাস্টে হচ্ছে পেইন্টিং অফ জয়েন্ট, মানে বেসিক্যালি বলছে যে জয়েন্টগুলো যখন পুরো কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, যে জায়গাগুলো আমার মানে পেন্ট করা দরকার, কি দিয়ে করি আমরা, বেসিক্যালি জিঙ্ক পেন্ট করি, কখনো গ্যালভানাইজ টাওয়ারে, ঠিক আছে।
তো পলিউটেড এরিয়া যেখানে বেশি আছে, তো সেই জায়গাগুলোতে আমরা জয়েন্টস গুলোকে জিঙ্ক দিয়ে পেন্ট করে দিই। তাহলে কোনো রকম ভাবে যে সারফেস গুলো আছে টাওয়ারের, সেইগুলোর উপর কোনো রকম রাস্ট বা নষ্ট হওয়ার চান্সেস অনেক কম থাকে। ঠিক আছে, তো আজকে এত অবধি পড়ালাম, ইনস্টলেশন পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের। তো এই পার্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। নেক্সট যেদিন আমি চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে আর্থিং।